আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি শারমিন সালাম। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। রাষ্ট্রীয় ও সাংবিধানিক স্বীকৃতি পাচ্ছে জুলাই গণ অভ্যুত্থান। শহীদদের জাতীয় বীর এবং আহতদের আইনি সুরক্ষার প্রতিশ্রুতি ঘোষণাপত্র দিলেন প্রধান উপদেষ্টা। জুলাই ঘোষণাপত্র নিয়ে বিভিন্ন দলের মিশ্র প্রতিক্রিয়া, হতাশ জামাত। স্বাগত জানালো হেফাজত। রাষ্ট্র সংস্কারের সম্ভাবনা ক্ষীণ, মন্তব্য গণ অধিকার পরিষদের। বর্ণিল আয়োজনে স্বৈরাচার পতনের প্রথম বর্ষপূর্তি পালন। বৃষ্টি উপেক্ষা করে মানিক মিয়া এভিনিউয়ে মানুষের ঢল। ৫ আগস্টের শিক্ষাকে লালন করার তাগিদ। মায়ের চোখে বাংলাদেশ যেমন, আগামীতে তেমন দেশ গড়ে তোলার ঘোষণা তারেক রহমানের। ফ্যাসিবাদ বিরোধী ঐক্য ধরে রাখার অঙ্গীকার। এবং সংস্কার ছাড়া নির্বাচন হলে জনগণের সাথে বিশ্বাসঘাতকতার শামিল, বলছে জামাত। চাঁদা ও দখলবাজি রুখতে ফের অভ্যুত্থান চায় ইসলামী আন্দোলন। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ছাত্র জনতার রক্তাক্ত বিপ্লবের মাধ্যমে ইতিহাস সৃষ্টি করা গণ অভ্যুত্থানের ১ বছর পর জুলাই ঘোষণাপত্র দিলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনূস। ২৪ জুলাই গণ অভ্যুত্থানকে রাজনৈতিক এবং আইনি স্বীকৃতি দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে এই ঘোষণাপত্রে। গণ অভ্যুত্থানের ১ বছর পূর্তি উপলক্ষে জাতীয় সংসদ ভবন প্রাঙ্গণে পাঠ করা জুলাই ঘোষণাপত্রে ড ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারকেও সাংবিধানিকভাবে বৈধ বলে ঘোষণা দেওয়া হয়েছে। একই সাথে গণ অভ্যুত্থানে শহীদদের জাতীয় বীর ও তাদের পরিবার এবং আহতদের আইনি সুরক্ষা দেওয়ার অঙ্গীকার করা হয়েছে জুলাই ঘোষণাপত্রে। বিস্তারিত জানাচ্ছেন একরামুল হক সায়েম। ১ বছর আগে এই দিনে স্বৈরাচার শেখ হাসিনার বিদায়ক্ষণে সংসদ ভবন প্রাঙ্গণে ঢল নেমেছিল ছাত্র জনতার। গণ অভ্যুত্থানের বছর পূর্তিতে বৃষ্টি ভেজা দিনে একই স্থানে ঢল নামে বিভিন্ন শ্রেণী পেশা, দল মত ও নানা বয়সী মানুষের। বিকেল ৫টায় রাজনৈতিক দলের নেতাদের নিয়ে খোলা আকাশের নিচে উন্মুক্ত মঞ্চে উঠেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনূস। রাজনীতিক ও জুলাই শহীদ পরিবারের প্রতিনিধিকে পাশে রেখেই পাঠ করেন ২৮ দফার ঘোষণাপত্র। স্বাধীনতা পরবর্তী আওয়ামী লীগ সরকার স্বাধীনতার মূল মন্ত্র গণতান্ত্রিক শাসন ব্যবস্থার বিপরীতে বাকশাল নামে সাংবিধানিকভাবে একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করে। শুরুতে স্বাধীনতা পরবর্তী আওয়ামী লীগের জন আকাঙ্ক্ষা পূরণে ব্যর্থতা তুলে ধরেন প্রধান উপদেষ্টা। ইতিহাসের পরিক্রমায় ৭৫-এর সিপাহী জনতা বিপ্লব ও ৯০-এর গণ অভ্যুত্থানকে গণতান্ত্রিক ব্যবস্থার জন্য ইতিবাচক উল্লেখ করলেও ১১-এর সময়কালকে ভিন্নভাবে তুলে ধরা হয় ঘোষণাপত্রে। দেশি বিদেশি চক্রান্তে সরকার পরিবর্তনের গণতান্ত্রিক প্রক্রিয়া ব্যাহত হওয়ায় ১/১১-র মতো ষড়যন্ত্রমূলক ব্যবস্থার মাধ্যমে বাংলাদেশে শেখ হাসিনার একচ্ছত্র ক্ষমতা, আধিপত্য এবং ফ্যাসিবাদের পথ সুগম করা হয়। ঘোষণাপত্রের বড় অংশ জুড়ে বিগত সরকার ৩টি প্রহসনের নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটাধিকার হরণের প্রসঙ্গ উল্লেখ করে দীর্ঘ ১৬ বছরে শেখ হাসিনার একদলীয় ও ফ্যাসিবাদী সরকার প্রতিষ্ঠার কথা উঠে আসে। শেখ হাসিনার আওয়ামী লীগ সরকারের দুঃশাসন, গুম খুন, আইন বহির্ভূত হত্যাকাণ্ড, মত প্রকাশের স্বাধীনতা হরণ এবং একদলীয় স্বার্থে সংবিধান সংশোধন ও পরিবর্তন বাংলাদেশের সকল রাষ্ট্রীয় সাংবিধানিক প্রতিষ্ঠানসমূহকে ধ্বংস করে। ২৪শে জুলাই গণ অভ্যুত্থানকে রাজনৈতিক ও আইনি স্বীকৃতি দেওয়ার পাশাপাশি অন্তর্বর্তীকালীন সরকারের সাংবিধানিক বৈধতা দেওয়ার প্রসঙ্গও তুলে ধরেন প্রধান উপদেষ্টা। সরকারি চাকরিতে বৈষম্যমূলক কোটা ব্যবস্থা বিলোপ ও দুর্নীতি প্রতিরোধে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে আওয়ামী লীগ সরকার কর্তৃক ব্যাপক দমন পীড়ন, বর্বর অত্যাচার, মানবতা বিরোধী হত্যাকাণ্ড চালানো হয়, যার ফলে সারা দেশে দলমত নির্বিশেষে ছাত্র জনতার উত্তাল গণবিক্ষোভ গণ অভ্যুত্থানের রূপ নেয়। এবং যেহেতু ফ্যাসিস্ট শক্তির বিরুদ্ধে অদম্য ছাত্র জনতার অভ্যুত্থানে রাজনৈতিক দল, ধর্মীয়, সামাজিক, সাংস্কৃতিক, পেশাজীবী, নারী ও শ্রমিক সংগঠন সমূহ সমাজের সকল স্তরের মানুষ যোগদান করে এবং আওয়ামী ফ্যাসিবাদী বাহিনী রাজপথে নারী, শিশু সহ প্রায় ১,০০০ মানুষকে
নির্বিচারে হত্যা করে, অগণিত মানুষ পঙ্গুত্ব অন্ধত্ব বরণ করে। আন্দোলনের চূড়ান্ত একই সাথে গণ অভ্যুত্থানের শহীদ পরিবার, আহত সহ আন্দোলনকারীদের আইনি সুরক্ষা দেওয়ার অঙ্গীকার করা হয় ঘোষণাপত্রে। বাংলাদেশের জনগণ জুলাই জনগণের সকল শহীদদের জাতীয় বীর হিসেবে ঘোষণা করে শহীদদের পরিবার, আহত যোদ্ধা এবং আন্দোলনকারী ছাত্র জনতাকে প্রয়োজনীয় সকল আইনি সুরক্ষা দেওয়ার অভিপ্রায় ব্যক্ত করেছে। বলা হয়, পরবর্তী নির্বাচিত সরকারের সংস্কারকৃত সংবিধানের তফসিলে সন্নিবেশ করা হবে জুলাই ঘোষণাপত্র। জুলাই ঘোষণাপত্র এমন একটি দলিল যার মাধ্যমে রাষ্ট্রীয় ও সাংবিধানিক স্বীকৃতি পেল 24-এর জুলাই গণ অভ্যুত্থান। বৈধতা পেল ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার। একই সাথে আগামী দিনে দুর্নীতিমুক্ত, বৈষম্যমুক্ত এবং গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা গড়ার দৃঢ় প্রত্যয় উঠে এসেছে জুলাই ঘোষণাপত্রে। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা। এই মুহূর্তে মানিক মিয়া এভিনিউয়ে আছেন সহকর্মী মাহবুব কবির চপল। সবশেষ জানতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। চপল, গণ অভ্যুত্থান দিবস উদযাপনে কি কর্মসূচি এখন সেখানে চলছে আমাদেরকে জানান। সালাম, এই মুহূর্তে সাংস্কৃতিক অনুষ্ঠান চলছে। ওয়ারফেস এখন পারফর্ম করছে, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন। আমার পাশে মঞ্চ মাতাচ্ছেন এবং প্রচুর মানুষ তারা উপভোগ করছেন। বৃষ্টি হচ্ছে, সন্ধ্যার পর বৃষ্টি, বিকেল থেকে বৃষ্টি হচ্ছে, তবে সেই বৃষ্টি উপেক্ষা করে মানুষ উপভোগ করছেন। তার এই দিনটিকে আসলে বিজয় হিসেবে উল্লেখ করছেন। ঠিক 1 বছর আগে যে বিজয় সূচিত হয়েছিল, আওয়ামী লীগ সরকারের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন দেশ ছেড়ে পালিয়ে গিয়েছিলেন, তখনই ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে সেই নতুন বাংলাদেশের সৃষ্টি হয়েছিল, যাত্রা শুরু হয়েছিল, সেটি মানুষ উপভোগ করছেন। নিশ্চয় দেখতে পাচ্ছেন যে মানিক মিয়া এভিনিউতে এখন লোকারণ্য। দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এসেছেন। বললাম যে বৃষ্টি হচ্ছে, তারপরে তারা উপভোগ করছেন, কেউ একটু ছেড়ে যাননি। এখান থেকেই তারা দেখেছেন সংসদ ভবনে প্রধান উপদেষ্টা জুলাই বিপ্লবের ঘোষণাপত্র তিনি প্রকাশ করেছেন। সাধারণ মানুষ যেটি বলছেন যে মুক্ত বাংলাদেশ যারা চেয়েছিলেন, কথা বলার স্বাধীনতা চেয়েছিলেন, দুর্নীতিমুক্ত বাংলাদেশ চেয়েছিলেন, শোষণমুক্ত বাংলাদেশ চেয়েছিলেন, গত 1 বছরে তার কিছুটা পূরণ হয়েছে, তবে আরও অনেক কিছু প্রত্যাশা আছে, যে প্রত্যাশাগুলো হয়তো পূরণ হতে পারে। আমরা একটু কথা বলতে চাই। আপনি এখানে এসেছেন, 1 বছর পূর্তি হচ্ছে গণ অভ্যুত্থানে, আপনি আসলে কেমন মনে হচ্ছে? কি হাসিনা পলায়নের আজকে 1 বছর পূর্তি হলো, আমরা সবাই আনন্দের সাথে উল্লাস করছি। আমরা আরও খুশি হতাম যদি আজকে আপা থাকতো আমাদের মাঝে, তাহলে আমরা আরও সুন্দর করে পালন করতে পারতাম। যে জুলাই বিপ্লবের সনদ ঘোষণা করা হলো, জুলাই ঘোষণাপত্র পাঠ করা হলো, সেটি নিয়ে আপনাদের প্রতিক্রিয়া আসলে কি? আমরা আরও খুশি হতাম এই জুলাই ঘোষণাপত্রের এই যে এবার যে গণ অভ্যুত্থানটা হলো, এটার মূল শিকড় ছিল 2018 সালের কোটা সংস্কার আন্দোলনের মধ্য দিয়ে, কিন্তু পরিপত্র বাতিলের মধ্য দিয়ে কিন্তু এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে আন্দোলন করা হয়েছিল। আমরা খুশি হতাম যদি 18 সালের আন্দোলন লেখা হতো। আমরা আসলে দেখছি অনেক মানুষ অনেকভাবে প্রতিক্রিয়া জানাচ্ছে, তারা নেচে গিয়ে আসলে আনন্দ করছে। আমরা একটু কথা বলতে চাই। আপনি এখানে এসেছেন, উপভোগ করছেন, আজকের দিনটি আসলে আপনার কাছে কেমন মনে হচ্ছে? আজকের প্রোগ্রামটা অসাধারণ এবং আমি মনে করি প্রতি বছর 5ই আগস্ট এরকম প্রোগ্রাম হওয়া উচিত, যাতে আমাদের সবার এই দিনটি যে স্বৈরাচার পতনের দিন, সেটা যাতে আমাদের সবার কাছে স্মরণীয় দিন হয়ে থাকে। দেখছি যে জুলাই নিয়ে অনেক পক্ষ তাদের নিজেদের পক্ষে ক্রেডিট নেওয়ার চেষ্টা করছে। বিভিন্ন পক্ষ বলছে আমরা আন্দোলন করেছিলাম। সাধারণ জনগণ যে অংশগ্রহণ করেছিল, সাধারণ জনগণ হিসেবে আপনার চাওয়াটা আসলে কি? আমার চাওয়া যে স্বৈরাচার যাতে আর কখনো মাথা চাড়াতে উঠতে না পারে এবং গণতন্ত্র সবসময় বজায় থাকে। আসলে ঘোষণাপত্র শুধু না, বাংলাদেশের যে নতুন যাত্রা, যে অগ্রযাত্রা শুরু হয়েছে, সেটি একসাথে উপভোগ করছেন। এবং আমরা দেখেছি যে 8 জোড়া ট্রেন বিভিন্ন জায়গা থেকে সরকারের তরফ থেকে দেওয়া হয়েছিল, যাতে মানুষ এখানে এসে শরিক হতে পারে বা জমায়েত হতে পারে। সেই হিসেবে অনেকে এসেছেন। তবে মানিক মিয়া এভিনিউতে আমরা যেটি আগে দেখেছিলাম যে অন্যান্য যে প্রোগ্রামগুলো হচ্ছে, সেখানে যে পরিমাণ মানুষ হতো তা না হলেও কিন্তু আশানুরূপ মানুষের উপস্থিতি এখানে হয়েছে। শারমিন, একটি বিষয় যদি বলি যে
জুলাই ঘোষণাপত্রের যে ধারণাটা সেটা কিন্তু বেশ প্রাচীন। মুক্তিযুদ্ধের সময়ও কিন্তু মুক্তিযুদ্ধের ঘোষণাপত্র প্রকাশ করা হয়েছিল, যেখানে ছিল বাংলাদেশের মানুষের জন আকাঙ্ক্ষা, বাংলাদেশের রূপরেখা, যাতে এই ঘোষণাপত্রের মাধ্যমে বিশ্বব্যাপী মুক্তিযুদ্ধের পক্ষে একটা আন্দোলন জোরদার করা যায়, সমর্থন আদায় করা যায়। সেই একই ধরনের জুলাই ঘোষণাপত্র প্রকাশ করা হয়েছে। সেই ঘোষণাপত্র প্রকাশের মধ্যে দিয়ে মানুষ মনে করছে যে সরকারের আন্তরিকতা প্রকাশ পেয়েছে। তবে যে ঘোষণাপত্রে যে 28টি দফা বলা হয়েছে, যে ন্যায় বিচারের কথা বলা হয়েছে, সুশাসনের কথা বলা হয়েছে, সেটি যাতে সরকার বাস্তবায়ন করে এবং একই সাথে সামনে যাতে সুষ্ঠু নির্বাচন হয়, সেই নির্বাচনের মাধ্যমে যে সরকার গঠিত হবে, সেই সরকার যাতে গত আওয়ামী লীগ সরকার যে কাজগুলো করেছে, যে দুঃশাসন, যে দুর্নীতি, যে ফ্যাসিজম কায়েম করেছিল, সেটি যাতে কোনো সরকার করতে না পারে, সেটি এখন সব মানুষের প্রত্যাশা। তারা যেটি বলছেন যে বাংলাদেশ ঠিক স্বাধীনতার 54 বছরে যে জায়গায় যাওয়ার কথা ছিল সে জায়গায় যেতে পারেনি। রাজনৈতিক দলগুলো এজন্য তাদের কাছে অনেকাংশে দায়ী, এবং রাজনৈতিক দলগুলো যখন এই ক্ষমতায় এসেছে, ক্ষমতার পালা বদলে এক ধরনের সংকট সৃষ্টি হয়েছে। এই ধারা বাংলাদেশে যাতে সামনে না আসে, অর্থাৎ জনগণ যাতে ভোট দিয়ে তাদের নেতা নির্বাচিত করতে পারেন এবং তারপরে ভোটের মাধ্যমে সরকার যাতে পরিবর্তন হয়, সেই প্রত্যাশায় সাধারণ মানুষের। মানিক মিয়া এভিনিউতে এই ছিল আমার কাছে সর্বশেষ পরিস্থিতি। চপল, আপনাকে ধন্যবাদ। দর্শক, মানিক মিয়া এভিনিউ থেকে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন সহকর্মী মাহবুব কবির চপল। জুলাই ঘোষণাপত্র নিয়ে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন বিভিন্ন রাজনৈতিক দল ও সাধারণ মানুষ। এতে হতাশা প্রকাশ করেছে জামায়াত ইসলামী। বিএনপির পক্ষ থেকে এখনো কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে এই ঘোষণাপত্রে রাষ্ট্র সংস্কারের সম্ভাবনা খুবই ক্ষীণ বলে মন্তব্য করেছেন গণপরিষদের সভাপতি নুরুল হক নূর। জুলাই ঘোষণাপত্রকে স্বাগত জানিয়েছে হেফাজতে ইসলাম। আরও জানাচ্ছেন ইয়াসিন রানা। আনুষ্ঠানিক জুলাই ঘোষণাপত্র শেষে রাজনৈতিক দলগুলো তাদের তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানায়। এ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছে বিভিন্ন রাজনৈতিক দল। এবি পার্টি, হেফাজতে ইসলাম, আপ বাংলাদেশ স্বাগত জানিয়েছে এই ঘোষণাপত্র। আমরা একটা দৃঢ় ঘোষণা চেয়েছিলাম, সেখানে হয়তো কিছুটা আমাদের চাওয়ার ঘাটতি থাকতে পারে, কিন্তু সর্বোপরি আমরা মনে করি যে আমরা সম্মিলিতভাবে সবার উপস্থিতিতে যে আমরা একটা ঘোষণাপত্র শেষ পর্যন্ত তৈরি করতে পেরেছি, বলতে পেরেছি, এবং এই অঙ্গীকারটা যদি আমরা বাস্তবায়ন করতে পারি তাহলে ইনশাআল্লাহ আমাদের শহীদদের রক্ত, আমাদের এত অপরিসীম মানুষের ত্যাগ এবং তিতিক্ষার মধ্য দিয়ে যে অর্জন, সেটা সাফল্যমণ্ডিত হবে। তার মধ্যে অনেকগুলো পয়েন্ট ইনক্লুড করা হয়েছে, কিছু পয়েন্ট মিসিং আছে। তো আমরা একটু ড্রাফটটা পুরোটা দেখবো, দেখে একটা ফর্মাল মন্তব্য জানাবো আর কি। তো কিন্তু আমরা মনে হয়েছে যে ম্যাক্সিমাম পয়েন্টগুলো কভার হয়েছে, কিন্তু 2-3টা পয়েন্ট বাকি আছে যেগুলো ইনক্লুড করা হয়নি। ওভারঅল তো ঘোষণাটা স্বাগত জানানো, কারণ হলো যে এটা যাতে অনেকদিন ধরে অপেক্ষা করেছে, কিন্তু প্রত্যাশা বা আকাঙ্ক্ষার জায়গাটা আরো বেশি। এটা দেশের জন্য একটা মঙ্গলজনক কাজ হয়েছে। আমাদের প্রত্যাশা শতভাগ পূরণ হবে সেটা তো আমরা আশা করতে পারি না, তবে আমাদের প্রত্যাশা অনুযায়ী হয়েছে ইনশাআল্লাহ। জমিয়তে উলামায়ে ইসলাম তাদের প্রতিক্রিয়া পরে জানাবে বলে জানান নেতারা। আর গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর বলেন, এই ঘোষণাপত্রে রাষ্ট্র সংস্কারের সম্ভাবনা ক্ষীণ। জুলাই সনদ এবং জুলাই ঘোষণাপত্র এক জিনিস নয়, দুটি আলাদা জিনিস। আমরা জাতীয় ঐক্যমত্য কমিশন রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপ করে যে যে বিষয়গুলোতে ঐক্যমত্যে পৌঁছেছেন, ওই জায়গাগুলোর আদলে ওইভাবে জুলাই সনদ ঘোষিত হবে বলে আমরা আশাবাদী। বাস্তবায়ন যেগুলো নির্বাচনের আগে, সেগুলো নির্বাচনের আগে হবে, এবং যেগুলো নির্বাচনের পরে সেগুলো নির্বাচনের পরে হবে। কিন্তু ঘোষণাপত্রে আমরা লক্ষ্য করেছি যে যেটা বলা হয়েছে যে আগামী সংসদ বাস্তবায়ন করবে। সেই ক্ষেত্রে আসলে আমাদের যে একটা বৃহত্তর রাষ্ট্র সংস্কারের জন আকাঙ্ক্ষা ছিল, সেটা কিছুটা একটা অনিশ্চয়তা তৈরি হয়েছে যে আসলে সামনের সংসদ কিংবা যারা সরকার গঠন করবে সেটা কতটুকু কি বাস্তবায়ন করবে। ঘোষণাপত্র নিয়ে হতাশার কথা জানিয়েছে জামায়াতের নায়েবে আমির ডাক্তার আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। আমরা এই ঘোষণাপত্রে হতাশ, এই জাতীয় হতাশ, কারণ এই ঘোষণাপত্রে সংবিধানের প্রিএম্বলে এটার স্থান দেওয়া দরকার ছিল, এবং এটা 5 আগস্ট থেকে এটা বাস্তবায়ন করবে বলে আমরা শুনেছিলাম, ধারণা করেছিলাম, কিন্তু এটা কখন থেকে বাস্তবায়ন হবে তার কোনো নির্দেশিকা নেই। শহীদ পরিবার, পঙ্গু যারা আছে তাদের ব্যাপারে কোনো স্পষ্ট নির্দেশিকা নাই। তাদেরকে জাতির পক্ষ থেকে দাবি ছিল যে তাদেরকে বিভিন্ন উপাধিতে ভূষিত করার জন্য মুক্তিযুদ্ধে যেরকম হয়েছে, তাদেরকে ভাতার ঘোষণা ছিল, রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতার কথা বলা ছিল, এই কিছুই এখানে স্পষ্টভাবে উল্লেখ হয় নাই।
এই ঘোষণাপত্র নিয়ে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া জানায়নি বিএনপি ও এনসিপি। ইয়াসিন রানা, এটিএন বাংলা, ঢাকা। শোক, শ্রদ্ধা ও বর্ণিল আয়োজনে জুলাই গণ অভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তি উদযাপন করছে ছাত্র জনতা। দিনব্যাপী নানা আয়োজনে রঙিন হয়ে ওঠে রাজধানীর মানিক মিয়া এভিনিউ। বৈরী আবহাওয়া উপেক্ষা করে আশপাশের এলাকা জুড়ে ঢল নামে সাধারণ মানুষের। এ সময় 5ই আগস্টের শিক্ষাকে লালন করার তাগিদ দেয় তারা। এর আগে ঢাকা জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে গণতান্ত্রিক, মানবিক ও বৈষম্যহীন রাষ্ট্র প্রতিষ্ঠার আহ্বান জানান প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূস। বিস্তারিত মাজহারুল হক মুহাজিরের প্রতিবেদন। ঘড়ির কাঁটায় দুপুর 2:25। এই সময়ই গেল বছর হেলিকপ্টারে করে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। পালিয়ে যাওয়ার সেই দৃশ্যই যেন মনে করিয়ে দিল জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠান। প্রায় 5 শতাধিক বেলুন উড়িয়ে ফ্যাসিস্টের পালিয়ে যাওয়ার দিনটি উদযাপন করে ছাত্র জনতা। উচ্ছ্বাস উল্লাসে মেতে ওঠেন সবাই। এই হেলিকপ্টারে উড়া আমাদের জন্য শিক্ষা আছে, কেউ আর যাতে ফ্যাসিবাদ প্রতিষ্ঠা না করে। এই ফ্যাসিবাদ হলে আবার উড়াল দিতে হবে। সিনার বিচার চাই, অতি দ্রুত বিচার বাস্তবায়ন করতে হবে। অন্তর্বর্তী সরকারকে দ্রুত বিচার বাস্তবায়ন করতে হবে, না হলে আমরা আবার প্রতিরোধ গড়ে তুলব ইনশাআল্লাহ। তবে মুদ্রার অন্য পিঠে ছিল কিছুটা হতাশা। হেলিকপ্টারের আদলে করা গ্যাস বেলুন বিস্ফোরণে আতঙ্কিত হয়ে যান অনেকে। এই ঘটনায় অন্তত 10 জন আহত হয়েছেন বলে জানা যায়। তবে সকাল থেকেই রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানে যোগ দেয় হাজারো জনতা। যদিও এতে বাগড়া দেয় বৃষ্টি, তবুও নানা বয়স, পেশা ও শ্রেণীর মানুষ অংশ নেন এই আয়োজনে। জীবনে যাতে এখানে ফ্যাসিস্ট সরকারের কোনো পুনরাবৃত্তি না হয়। আমরা 17 বছর যে অবস্থায় ছিলাম, আমরা কথাই বলতে পারতাম না। কথা বললেই আমাদের জীবনের নিরাপত্তার একটা হুমকি দাঁড়াইতো। ফ্যাসিস্ট আমলের যে খুনিদের, তাদের এখনো কোনো আমরা বিচার পাচ্ছি না, সেগুলো আমাদের দুঃখ। গতকালকে থেকে আসলে ঘুম পাচ্ছিল না, কখন এখানে আসবো, কখন দেখতে পারবো। যদিও এই আয়োজন নিয়ে ক্ষোভ জানান জুলাইয়ের অনেক সম্মুখ সারির যোদ্ধারা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 158 জনের সবাইকে আমন্ত্রণ না জানানোই এই ক্ষোভ তাদের। আমরা জানিও না কিছু এবং আমাদের কোনো কার্ডও দেওয়া হয় না। এই যে এখন আমাদেরকে ভিতরে ঢুকতে দেওয়া হচ্ছে না, এটা তো আমাদেরকে একটা ভোগান্তির শিকার করতেছে তারা। কেন আমাদেরকে ভিতরে ঢুকতে দিচ্ছে? তাহলে আমরা যে আন্দোলনটা করলাম, এটা করে কি লাভ হলো আমাদের? আমরাই তো রক্ত দিয়ে দেশটাকে স্বাধীন করছি, তাহলে কনসার্টের সামনে এত বড় কেন পতাকা থাকবে বলেন? এখানে কি উপদেষ্টা শুধু কনসার্ট দেখবে নাকি আমরাও দেখবো বলেন আপনারা? আজকে আমাদের স্বাধীনতার 1 বছর হতে চলেছে, কিন্তু ফ্যাসিস্টের লোক, ফ্যাসিস্টের আমলারা আজও কিন্তু সেই সচিবালয় আছে, তার বিরুদ্ধে কিন্তু ইন্টারিম কোনো পদক্ষেপ নিচ্ছে না। এর আগে ঢাকা জেলা প্রশাসনের এক আয়োজনে প্রধান উপদেষ্টা ড. ইউনূস বলেন, দেশের মানুষের বুকে গুলি চালিয়ে শেষ পর্যন্ত ক্ষমতায় টিকে থাকতে চেয়েছিল ফ্যাসিবাদী সরকার। 5ই আগস্ট শুধু একটি বিশেষ দিবস নয়, এটি একটি প্রতিজ্ঞা। 16 বছর ধরে ক্রমাগত হতাশায় নিমজ্জিত ছিল সকল শ্রেণীর আহত জুলাই যোদ্ধাদের অগ্রাধিকার ভিত্তিতে বিনামূল্যে চিকিৎসা সেবা দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। সরকারের পক্ষ থেকে জুলাই শহীদ ও আহতদের জন্য আরও নানা উদ্যোগ নেওয়া হচ্ছে। তবে জুলাইয়ের মহানায়কদের আত্মত্যাগ তখনই সার্থক হবে যখন এই দেশকে আমরা একটি সত্যিকারের জনকল্যাণকর দেশ হিসেবে গড়ে তুলতে পারব। এদিকে মানিক মিয়া এভিনিউতে দিনব্যাপী ছিল নানা আয়োজন। সকাল থেকে বিভিন্ন শিল্পী গোষ্ঠী সঙ্গীত পরিবেশনা করেন। দেশের জনপ্রিয় সব ব্যান্ড এতে অংশ নেন। যাদের জন্য পেলাম নতুন সূর্য, তাদের স্মরণেই রাজধানীর মানিক মিয়া এভিনিউ ছিল বর্ণিল আয়োজনে রঙিন। কিন্তু 1 বছর পরেও প্রশ্ন উঠে, কতটা পরিবর্তন হয়েছে প্রিয় মাতৃভূমি? তাই তো এখানে আসা ছাত্র জনতা বলছেন, ঐতিহাসিক 5 আগস্ট যতটা না উদযাপনের, তার চেয়েও বেশি শিক্ষার, তার চেয়েও বেশি অনুপ্রেরণার। মাজহারুল হক মুহাজির, এটিএন বাংলা, ঢাকা। মায়ের চোখে বাংলাদেশ যেমন, আগামীতে তেমন একটি দেশ গড়ে তোলার ঘোষণা দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। জুলাই গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে ভিডিও বার্তায় তিনি বলেন, ফ্যাসিবাদ বিরোধী ঐক্য অটুট আছে, থাকবে। জনগণের কাছে দায়বদ্ধ একটি সরকার প্রতিষ্ঠায় অন্তর্বর্তী সরকার কাজ করছে বলেও জানান তারেক রহমান। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান গণতন্ত্র সুশাসন প্রতিষ্ঠার অঙ্গীকার বাস্তবায়নে দেশবাসীর সমর্থন ও সহযোগিতা কামনা করেন। মইনুল হাসান জানাচ্ছেন বিস্তারিত।
গণ অভ্যুত্থানে ১.৫ দশকের স্বৈরশাসন থেকে মুক্তির দিন ৫ই আগস্ট ২০২৪। ছাত্র জনতার গণ আন্দোলনে স্বৈরশাসক শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার দিনটিকে গণতন্ত্র, সুশাসন প্রতিষ্ঠা আর মানবিক মানুষ হয়ে ওঠার অঙ্গীকারের দিন হিসেবে অভিহিত করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। জুলাই গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে লন্ডন থেকে দেশবাসীর উদ্দেশ্যে দেয়া ভিডিও বার্তায় তিনি বলেন, স্বাধীনতা ও গণতন্ত্রপ্রিয় মানুষের জন্য দিনটি আনন্দের, দিনটি বিজয়ের। দেশের সকল শ্রেণী পেশার মানুষ, ছাত্র জনতা, কৃষক, শ্রমিক, নারী, শিশু, এমনকি আমাদের মায়েরা সকলেই ঐক্যবদ্ধ হয়ে জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে রাজপথে নেমে এসেছিলেন। গণ অভ্যুত্থান দমনে হেলিকপ্টার থেকে গুলি করেও মানুষ হত্যা করা হয়েছিল, এমনকি কোলের শিশুটি পর্যন্ত রক্ষা পায়নি। শহীদ আবু সাইদ, ওয়াসিম, মুগ্ধ, আমাদের এইসব সাহসী সন্তানদের বুকে গুলি করে হত্যা করা হয়েছে। ১৫০০-এরও বেশি মানুষ শহীদ হয়েছেন। ভিডিও বার্তায় তিনি গত ১.৫ দশকে শেখ হাসিনার শাসনামলে বিরোধী মত দমনে, হত্যা, গুম, নির্যাতনের চিত্র তুলে ধরার পাশাপাশি দেশের প্রতিটি প্রতিষ্ঠান ধ্বংস, দুর্নীতি, লুটপাটের মাধ্যমে অর্থনীতিকে বিপর্যস্ত করে তোলার বর্ণনা দেন। গণতন্ত্রকামী মানুষের কণ্ঠ রুদ্ধ করতে পলাতক স্বৈরাচারের নির্দেশে দেশে শত শত গোপন বন্দিখানা, আয়না ঘর বানানো হয়েছিল। দেশ থেকে ২৮ লক্ষ কোটি টাকা পাচার করে বিদেশে পাঠিয়ে দেওয়া হয়েছিল। অন্যায়, অনিয়ম, অনাচার, দুরাচার, লুটপাট দৈনন্দিন চিত্র হয়ে উঠেছিল। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, দেশ এবং জনগণের স্বাধীনতা এবং অঙ্গীকার প্রতিষ্ঠার জন্য নিজের জীবন বিলিয়ে দিয়ে শহীদরা আমাদেরকে ঋণী করে গেছেন। এবার শহীদদের প্রতি আমাদের ঋণ পরিশোধের পালা। ১৯৭১ সাল ছিল স্বাধীনতা অর্জনের যুদ্ধ, আর ২০২৪ সাল ছিল স্বাধীনতা রক্ষার যুদ্ধ। ১৯৭১ সালে শহীদ মুক্তিযোদ্ধাদেরকে বাংলাদেশ ভোলেনি। ২৪-এর গণ অভ্যুত্থানে শহীদদেরকেও বাংলাদেশ ভুলবে না। বিএনপি ভবিষ্যৎ বাংলাদেশকে কেমন দেখতে চায় সেই স্বপ্নের কথা তুলে ধরে দেশবাসীর সহযোগিতা, সমর্থন চান তারেক রহমান। একজন মায়ের চোখে বাংলাদেশ যেমন, আমরা তেমন একটি বাংলাদেশ গড়তে চাই, যেখানে দল, মত, ধর্ম, বর্ণ নির্বিশেষে বিশ্বাসী, অবিশ্বাসী, সংশয়বাদী প্রতিটি সন্তান, প্রতিটি মানুষ নিরাপদে থাকবে। এই সুমহান অঙ্গীকার বাস্তবায়নের দীর্ঘ যাত্রায় আমি এবং আমার দল বিএনপি দেশের সকল গণতান্ত্রিকামী জনগণের সমর্থন এবং সহযোগিতা আশা করছি। বক্তব্যের ইতি টানতে গিয়ে তারেক রহমান দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেন, আইন নিজের হাতে তুলে নেবেন না, মব ভায়োলেন্সকে উৎসাহিত করা যাবে না, নারীর প্রতি সহিংস আচরণ করবেন না, অন্যের স্বাধীনতার প্রতি শ্রদ্ধাশীল থাকার আহ্বানও জানান তিনি। মইনুল আহসান, এটিএন বাংলা, ঢাকা। সংস্কার ছাড়া নির্বাচন হলে জনগণের সাথে বিশ্বাসঘাতকতার শামিল হবে বলে মন্তব্য করেছেন জামাত ইসলামের নায়েবে আমির ডক্টর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। জুলাই গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে মহাখালীতে সমাবেশ ও গণমিছিলে তিনি একথা বলেন। দলের আরেক অনুষ্ঠানে সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পারওয়ার অভিযোগ করেন, কিছু দল নির্বাচনের আগেই ক্ষমতায় চলে গেছে। এদিকে বায়তুল মোকাররম এলাকায় আয়োজিত কর্মসূচিতে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির হুঁশিয়ারি দিয়েছেন, চাঁদাবাজ, টেন্ডারবাজ ও দখলবাজি ঠেকাতে প্রয়োজনে আবারও গণ অভ্যুত্থান হবে। আরো জানাচ্ছেন খায়রুল ইসলাম। স্বৈরাচার শেখ হাসিনা সরকারের পতনের ১ বছর পূর্তি উপলক্ষে ঢাকা মহানগর উত্তর শাখা আয়োজিত সমাবেশ ও গণমিছিলে যোগ দেন জামায়াত ইসলামের নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের। এ সময় তিনি অভিযোগ করেন, স্বাধীনতার ৫৪ বছরে প্রায় সব নির্বাচনই ছিল প্রশ্নবিদ্ধ। তাই অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন করতে সংখ্যানুপাতিক বা পিআর পদ্ধতি চালু করতে হবে। প্রতিনিধিত্বমূলক নির্বাচন পিআর, এখানে কেন্দ্র দখলের সুযোগ নেই, টাকার খেলার সুযোগ নেই, প্রতিটি মানুষের ভোটের অধিকার
এখানে কাউন্ট করা হবে। পল্টন মোড়ে জামায়াতের ঢাকা মহানগর দক্ষিণ শাখার আয়োজিত অনুষ্ঠানে অংশ নিয়ে দলের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার বলেন, মৌলিক সংস্কার ও গণহত্যার বিচার দৃশ্যমান হওয়ার আগে নির্বাচন মেনে নেবে না জামায়াত ইসলাম। নির্বাচনের আগে সংস্কারের মৌলিক কাজ শেষ করতে হবে, শেষ না করে নির্বাচন আমরা মেনে নিতে পারি না। এদিকে বাইতুল মোকাররমের উত্তর গেটে জুলাই গণঅভ্যুত্থানের ১ বছর পূর্তিতে নানা অনুষ্ঠানের আয়োজন করে ইসলামী আন্দোলন বাংলাদেশ। এতে দলটির আমির সৈয়দ রেজাউল করিম বলেন, ৫৩ বছরেও দেশের মানুষের কাঙ্ক্ষিত মুক্তি মেলেনি, তাই সংস্কার করেই নির্বাচন দিতে হবে। যারা চাঁদাবাজিতে লিপ্ত হয়েছে, টেন্ডারবাজিতে লিপ্ত হয়েছে, জায়গা দখলে লিপ্ত হয়েছে, ওদেরকে আমরা ধিক্কার জানাই, ঘৃণা জানাই। বাংলার জমিন থেকে এই চাঁদাবাজদেরকে উৎখাত করতেই হবে। সমাবেশ শেষে জামায়াত ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ বিভিন্ন ইসলামী সংগঠন গণমিছিল বের করে। খায়রুল ইসলাম, এটিএন বাংলা, ঢাকা। ৫ আগস্ট বা ৩৬ জুলাই বাংলাদেশের ইতিহাসের বাঁক বদলে এক ঐতিহাসিক দিন। ২৪-এর এই দিনে ছাত্র জনতার রক্তাক্ত অভ্যুত্থানে দেশ ছেড়ে পালান স্বৈরাচার শেখ হাসিনা। জনরোষ থেকে বাঁচতে পালিয়ে যান হাসিনা সরকারের প্রভাবশালী মন্ত্রী, এমপি, দলীয় নেতাকর্মী থেকে শুরু করে মসজিদের খতিব পর্যন্ত। ক্ষমতা আঁকড়ে ধরার চেষ্টায় শেষ মুহূর্তেও ছাত্র জনতার উপর নির্বিচারে গুলি চালায় স্বৈরাচারের লেলিয়ে দেয়া বাহিনী। সবকিছু ছাপিয়ে বিক্ষুব্ধ জনতার স্রোতে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়তে বাধ্য হন শেখ হাসিনা। স্বৈরাচার পালিয়ে যাবার সেই সময়ের ঘটনা তুলে ধরেছেন একরামুল হক সাইম। সাড়ে ১৫ বছর দোর্দণ্ড প্রতাপে ক্ষমতায় টিকে থাকা একজন প্রধানমন্ত্রী দেশ ছেড়ে পালাচ্ছেন। এই খবরে রাজপথে উল্লাসে নামেন ছাত্র জনতা। এক যুগ ধরে আয়রন লেডি খ্যাত শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হয়ে দেশ ছাড়বেন, এমন ঘটনা অনেকের কাছে ছিল অবিশ্বাস্য। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের লং মার্চ টু ঢাকা কর্মসূচিকে কেন্দ্র করে ৫ আগস্ট সোমবার সকাল থেকেই ঢাকার বিভিন্ন পয়েন্টে স্রোত নামে বিক্ষুব্ধ জনতার। স্বৈরাচারের পালিয়ে যাবার খবরে সব স্রোত গড়ায় গণভবন আর সংসদ ভবনের দিকে। শেখ হাসিনার কাছে তার যে স্পেশাল সিকিউরিটি ফোর্সের চিফ তাকে বললেন যে উত্তরার থেকে ৫ লক্ষ লোকজন আসছে আর যাত্রাবাড়ির থেকে ৩.৫ লক্ষ লোকের মতো আসতেছে, ঢাকামুখী মার্চ হচ্ছে। এই জনস্রোত যদি ঢাকায় এসে এবং যদি গণভবনে আসে, কোনো পক্ষে তাদের পরে গুলি টুলি করে এদের থেকে মুক্তি সম্ভব না। তখন তার একটাই হয়েছে এখান থেকে চলে যেতে হবে। তারা শেখ হাসিনাকে অলমোস্ট বাধ্য করেন যে এটা ইয়ের জন্য। শেখ হাসিনা এটা শুনবেনই না। শেখ হাসিনা পালিয়ে যাবার ঘটনা প্রথম প্রকাশ করেন সে সময়ের বিদেশি সংবাদ মাধ্যম এএফপির সাংবাদিক শফিকুল আলম। তিনি এখন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। বিস্মিত সেই খবর নিশ্চিত করেন একাধিক সোর্সের মাধ্যমে। এটা খুব একটা রিস্কি একটা বিষয় ছিল। 12:40 পৌনে 12টার দিকে আমি খবর পাই, আমি একজন সোর্সে, গণভবনের এক সোর্স আমাকে বলেন যে শেখ হাসিনা পালিয়ে গেছে, কিন্তু আমার তখন বিশ্বাস হচ্ছিল না। তখন এএফপির যে এশিয়া চিফ তাকে এবং এএফপির যে সাউথ এশিয়া চিফ তাদের দুজনকে জানাই। তারা আমাকে বলেন যে তুমি একটা সিঙ্গেল সোর্সে তো হবে না, আরও 2-1 জনকে, কেননা যে আমাকে জানিয়েছেন সে বললেন যে তার নাম দেওয়া যাবে না। তো তখন আমি আরও 2 জনের কাছে ইয়ে করে আমি এটা কনফার্ম হওয়ার পরে আমি এই রিপোর্টটা ফার্স্ট ব্রেক করি। ব্রেক করলে যেটা হয় যে সবাই আমাকে ফোন দিচ্ছে যে ইয়ে হচ্ছে কিনা, হাসিনা বলছে পালিয়ে গেছে। যদি না হইতো তাহলে হয়তো কি সে এসে দেখা গেল যে আমাকে অ্যারেস্ট করে আমি 30 বছর 20 বছর। দুপুরে সংবাদ সম্মেলন করে শেখ হাসিনার পদত্যাগ ও দেশ ছাড়ার খবর দেশবাসীকে জানান সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। আমি আপনাদের কথা দিচ্ছি, সমস্ত হত্যা, সমস্ত অন্যায়ের বিচার আমরা করব। আপনারা সেনাবাহিনীর প্রতি আস্থা রাখেন, সশস্ত্র বাহিনীর প্রতি আস্থা রাখেন। আমি সমস্ত দায় দায়িত্ব নিচ্ছি।
এমন খবরে ঢাকার রাস্তায় নেমে বিজয় উল্লাস করেন লাখো ছাত্র জনতা। হাজার হাজার মানুষ ঢুকে পড়ে গণভবনে। বিক্ষুব্ধ জনতার আক্রোশের শিকারে পরিণত হয় স্বৈরাচারের আবাসস্থল। শেখ হাসিনা যেটা করেছেন, সে বিটিভিকে ডেকেছেন যে বিটিভির মাধ্যমে উনি জাতির উদ্দেশ্যে একটা ভাষণ দিবেন। বিটিভি লোকরা এসছিল, কিন্তু প্রবলেম হয়েছে যে বিটিভির জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়ার যে সময়টুকু, এই যে প্রিপারেশন, ওই সময়টুকু তার ছিল না। সে তারপরে নিজের জীবনটা নিয়ে পালিয়ে বেঁচেছেন আর কি। তারা এখান থেকে বের হয়ে ঢাকা ক্যান্টনমেন্টের ভিতর দিয়ে, যে পূর্বীটোলার ভিতর দিয়ে একটা এয়ারপোর্টে যাওয়ার একটা রাস্তা আছে, হ্যাঁ, পিছন দিক দিয়ে, এয়ারপোর্টের সামনের দিক দিয়ে। কিন্তু ওই বাংলাদেশ চায়না যে কনফারেন্স সেন্টার, এই যে প্ল্যানিং কমিশনের ওই পাশে, ওইখানে এসে তারা খবর পান যে উত্তরার থেকে যে মানুষের ঢল আসছে সেটা অলরেডি এয়ারপোর্ট পর্যন্ত এসে পড়েছে। তো ফলে তারা ওই সাহসটা আর করেন নাই যে এয়ারপোর্ট পর্যন্ত যাবেন ওইটা। ফলে তারা যেটা করেছেন যে ওইখান থেকে খুব, এটা ঠিক উল্টা পাশেই হচ্ছে পুরনো এয়ারপোর্ট ছিল, সেই পুরনো এয়ারপোর্টে এসে হেলিকপ্টারে করে চলে গেছে। সেনা সদর থেকে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের নিয়ে বঙ্গভবনে যান সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান, সাথে হাজার হাজার উৎফুল্ল ছাত্র জনতা। তিন বাহিনী প্রধান, রাজনৈতিক দলের নেতা ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের সাথে বৈঠক শেষে অন্তর্বর্তী সরকার গঠনের ঘোষণা দেন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন এবং আমি তা গ্রহণ করেছি। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে কেবল শেখ হাসিনাই নয়, পালাতে বাধ্য হয় তার সহযোগী দলের নেতা, মন্ত্রী, এমপি, পুলিশ প্রশাসনের কর্মকর্তা থেকে শুরু করে মসজিদের খতিব পর্যন্ত, যে ঘটনা পুরো বিশ্বেই বিরল। বিতাড়িত স্বৈরাচারের স্মৃতিচিহ্ন এখন বহন করে চলেছে তার দীর্ঘ সময়ের আবাসস্থল গণভবন, যা জুলাই স্মৃতি জাদুঘর হিসেবে ফ্যাসিবাদ সহ সব অপশাসনের বিরুদ্ধে জাগিয়ে রাখবে প্রজন্ম থেকে প্রজন্ম। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা। এবারে আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। জুলাই অভ্যুত্থানের বিজয় মানুষের বাক স্বাধীনতা ফিরিয়ে এনেছে, সেই সাথে দুর্নীতি, চাঁদাবাজি মুক্ত রাষ্ট্র গঠনের সুযোগ সৃষ্টি করেছে বলে মন্তব্য করেছেন যশোর আদ্দিন সকিনা উইমেন্স মেডিকেল কলেজের অধ্যক্ষ ডক্টর সঞ্জয় সাহা। জুলাই গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে কলেজ অডিটোরিয়ামে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। এ সময় 500 শয্যার আদ্দিন সকিনা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডক্টর ইমদাদুল হক বাংলাদেশি জাতীয়তাবাদ আদর্শে দেশ করার আহ্বান জানান। এবারে আন্তর্জাতিক সংবাদ। মিশর ও জর্ডান সীমান্তে অপেক্ষা করছে 22,000-এর বেশি ত্রাণবাহী ট্রাক। ট্রাকগুলোকে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় প্রবেশ করতে দিচ্ছে না ইসরায়েল। গাজার সরকারি মিডিয়া অফিসের বরাত দিয়ে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছে, ইসরায়েল ইচ্ছাকৃতভাবে 22,000-এরও বেশি মানবিক ত্রাণবাহী ট্রাককে তাদের ভূখণ্ডে প্রবেশে বাধা দিচ্ছে। এটি ক্ষুধা, অবরোধ এবং বিশৃঙ্খলার একটি পদ্ধতিগত অভিযানের অংশ। এক বিবৃতিতে প্রতিষ্ঠানটি বলেছে, অনাহার, অবরোধ এবং বিশৃঙ্খলা তৈরির একটি পদ্ধতিগত নীতির অংশ হিসেবে দখলদার ইসরায়েল ইচ্ছাকৃতভাবে ট্রাকগুলো প্রবেশে বাধা দিচ্ছে। মিডিয়া অফিস এই পরিস্থিতিকে পূর্ণাঙ্গ যুদ্ধাপরাধ হিসেবে বর্ণনা করেছে এবং জানিয়েছে এটি আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে এবং গাজার বাসিন্দাদের বিরুদ্ধে চলমান গণহত্যার অপরাধে অবদান রাখে। আটকে থাকা সব ট্রাকগুলোর অবিলম্বে নিঃশর্তে প্রবেশের আহ্বান জানিয়েছে প্রতিষ্ঠানটি। এবারে খেলার খবর। চূড়ান্ত হল নেদারল্যান্ডসের বাংলাদেশ সফরের সূচি। ভারত এ মাসে বাংলাদেশ সফর স্থগিত করার পর নেদারল্যান্ডসের সঙ্গে 3 ম্যাচে টি20 সিরিজ আয়োজন করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। 30 আগস্ট সিরিজের প্রথম ম্যাচে মাঠে নামবে 2 দল। 1 ও 3 সেপ্টেম্বর হবে পরের 2টি ম্যাচ। সবগুলো ম্যাচই হবে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে। সবগুলো ম্যাচই শুরু হবে সন্ধ্যে 6টায়। 3 ম্যাচের সিরিজ খেলতে 26 আগস্ট বাংলাদেশে আসবে ডাচরা। এই সিরিজের আগে আগামী পরশু থেকে একটি প্রস্তুতি ক্যাম্প শুরু করবে বাংলাদেশ।
শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার। রাষ্ট্রীয় সাংবিধানিক স্বীকৃতি পাচ্ছে জুলাই গণ অভ্যুত্থান, শহীদদের জাতীয় বীর এবং আহতদের আইনি সুরক্ষার প্রতিশ্রুতি, ঘোষণাপত্র দিলেন প্রধান উপদেষ্টা। জুলাই ঘোষণাপত্র নিয়ে বিভিন্ন দলের মিশ্র প্রতিক্রিয়া, হতাশ জামাত। স্বাগত জানাল হেফাজত, রাষ্ট্র সংস্কারের সম্ভাবনা ক্ষীণ, মন্তব্য গণ অধিকার পরিষদের। বর্ণিল আয়োজনে স্বৈরাচার পতনের প্রথম বর্ষপূর্তি পালন, বৃষ্টি উপেক্ষা করে মানিক মিয়া এভিনিউয়ে মানুষের ঢল, 5 আগস্টের শিক্ষাকে লালন করার তাগিদ। মায়ের চোখে বাংলাদেশ যেমন, আগামীতে তেমন দেশ গড়ে তোলার ঘোষণা তারেক রহমানের, ফ্যাসিবাদ বিরোধী ঐক্য ধরে রাখার অঙ্গীকার। এবং সংস্কার ছাড়া নির্বাচন হলে জনগণের সাথে বিশ্বাসঘাতকতার শামিল, বলছে জামাত। চাঁদা ও দখলবাজি রুখতে ফেরও গণ অভ্যুত্থান চায় ইসলামী আন্দোলন। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। ATN বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News।